এটা গেল ব্লেক এবং মোটনের মতে, তাদের মতে নেতৃত্বের ধরন। ডগলাস ম্যাকগ্রেগরের নাম আপনারা শুনেছেন? ডগলাস ম্যাকগ্রেগরের নাম? ডগলাস ম্যাকগ্রেগর একজন সমাজবিজ্ঞানী, তিনি নেতৃত্ব সম্পর্কে একটা তত্ত্ব, একটা থিওরি দিয়েছেন। তার থিওরির উপর ভিত্তি করে নেতৃত্ব আবার 3টা ধরনে ভাগ হয়েছে। ডগলাস ম্যাকগ্রেগরের যে তত্ত্ব, সেই তত্ত্বটা আমরা আগে ব্যাখ্যা করি, তারপরে তার থিওরি মোতাবেক নেতৃত্ব কয় ধরনের, যেটা অবশ্য অধিকাংশ মনীষী মেনে নিয়েছেন, অনেকেই তার মতটাকে মেনে নিয়েছেন। তার থিওরিটা কি এটা আমরা আগে একটু দেখে নিই। তার থিওরি প্রথম হচ্ছে থিওরি এক্স। এক্স মানে কি? এক্স মানে ক্রস, না অর্থাৎ নেগেটিভ, না বোধক মানসিকতা। থিওরি এক্স হচ্ছে এখানে নেতার মানসিকতা না বোধক। নেতা সবসময় না বোধক মানসিকতা পোষণ করে, যে না, এক্স্যাক্টলি, কর্মীরা কাজ করতে চায় না, ওদেরকে শাসন করে কাজ আদায় করতে হবে, ভয় দেখিয়ে কাজ আদায় করতে হবে, কেউই কাজ করতে চায় না। কাজ না করার প্রবণতাই কর্মীদের কাছে স্বাভাবিক, অতএব তাকে দিয়ে কাজ আদায় করে নিতে হবে। টু গেট দ্য থিংস ডান বাই আদার্স, বাই হুক অর ক্রুক, যে কোনোভাবে আদায় করে নিব। এই যে আদায় করে নিয়া, অর্থাৎ কর্মীরা কাজ করতে চায় না, এই মানসিকতা, এই নাবোধক মানসিকতা থেকে নেতৃত্বের একটা ধরন তৈরি হয়েছে। এক্স থিওরি বলে এটাকে, নেতৃত্বের এক্স থিওরি। আর থিওরি ওয়াই মানে কি? এক্স মানে হচ্ছে নো, আর ওয়াই মানে ইয়েস। এখানে নেতা মনে করেন যে না, সবাই কাজ করতে চায়, কাজের প্রতি সবার স্বাভাবিক আগ্রহ আছে, কাজের প্রতি যে স্বতঃস্ফূর্ততা, এটা সব কর্মীরই আছে, কাজ সবাই করতে চায়। নেতার কাজ হচ্ছে শুধুমাত্র অধস্তনদের কর্মীদেরকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করা, যেটা নেতৃত্বের সঙ্গে আমরা দেখেছি, অনুপ্রাণিত করা, তাদের মধ্যে প্রভাব তৈরি করা, প্রভাব বিস্তার করা, তাদেরকে এমনভাবে প্রভাবিত করবেন যে যাতে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে। কাজ পেলে সবাই করতে চায়, কিন্তু নেতার কাজ কর্মীদের মধ্যে কাজের ব্যাপারে দায়িত্বানুভূতি জাগিয়ে দেওয়া। কাজের দায়িত্বানুভূতি জাগিয়ে দেওয়াটাই নেতার কাজ। দায়িত্বানুভূতি না হলে কিন্তু কর্মীরা কাজ করবে না। নেতার কাজ অতটুকু, ভয় দেখানো না, শাসন করা না, শাস্তি দেওয়া না, বরং তাদের মধ্যে তাদেরকে প্রভাবিত করে, তাদেরকে অনুপ্রাণিত করে, তাদেরকে উদ্বুদ্ধ করে, প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে কাজের দায়িত্বানুভূতি তার মধ্যে জাগিয়ে দেওয়া। এই যে 2টা থিওরি, এই 2টা থিওরির উপরে, এই 2টা তত্ত্বের উপরে নেতৃত্বের আবার কয়েকটা ধরন তৈরি হয়েছে। সেই ধরনগুলো 3 ধরন। ডগলাস ম্যাকগ্রেগরের এই থিওরি এক্স এবং ওয়াইয়ের ভিত্তিতে, যেটা আবার অধিকাংশ সমাজবিজ্ঞানী এটাকে মেনে নিয়েছেন। তাহলে ডগলাস ম্যাকগ্রেগরের তত্ত্বগুলো আমরা জানলাম, যে এক্স, তত্ত্ব এক্স বা থিওরি এক্স এবং থিওরি ওয়াই, এই 2টি তত্ত্বের উপর ভিত্তি করেই আবার নেতৃত্ব 3টি ধরন বের করা হয়েছে নেতৃত্বের। সেটা আবার সবাই প্রায় মেনে নিয়েছেন যে তার তত্ত্বটাই অপেক্ষাকৃত সঠিক। যদিও আমরা আরও কয়েক রকমের নেতৃত্ব দেখব, সেটা আমি আগেই বলেছি। প্রথম হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। এটা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন? কোন থিওরি থেকে এসেছে? এক্স থিওরি থেকে। এক্স থিওরি যে মানসিকতার জন্ম দেয় নেতার মধ্যে, সেটা তো স্বৈরতান্ত্রিক মানসিকতা। প্রথম কথা হচ্ছে যে না, কাজ কেউ করতে চায় না, আমাকে শাস্তি দিতে হবে, ভয় দেখাতে হবে, আমাকে কাজ আদায় করে নিতে হবে এনি হাউ। এই মানসিকতাই তো স্বৈরতান্ত্রিক মানসিকতা। এই এক্স থিওরি মোতাবেক যে নেতা নেতৃত্ব দেন, সেই নেতৃত্বকে বলে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। ওকে। 2 নম্বর হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। বুঝতে পারছেন? ওয়াই থিওরি থেকে এসেছে। ওয়াই থিওরি মোতাবেক নেতার মধ্যে যে মানসিকতার জন্ম হয়, সেটা হচ্ছে পজিটিভ মানসিকতা, ইতিবাচক মানসিকতা, যে সবাই কাজ করতে চায়, কাজ মানুষ স্বতঃস্ফূর্তভাবে করবে, এটা তার দায়িত্ব। আর আমি নেতা, আমার কাজ শুধু তার মধ্যে দায়িত্বানুভূতিটা জাগিয়ে দেয়া, এতটুকু আমার কাজ। এ ধরনের নেতৃত্ব যিনি দেন, তিনি হচ্ছেন গণতান্ত্রিক নেতা। তার নেতৃত্ব হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। এবং 3 নম্বর হচ্ছে মুক্ত নেতৃত্ব বা উন্মুক্ত নেতৃত্ব কেউ বলেন। মুক্ত নেতৃত্ব হচ্ছে নেতা স্বৈরচারী নেতৃত্বও দেন না,
স্বৈরতান্ত্রিক নেতৃত্ব না, আবার গণতান্ত্রিকও না, তার চেয়েও আরও একটু উদার। এখানে নেতা কাউকে তেমন কিছু বলেন না, ওই যে কাজের দায়িত্বানুভূতি জাগিয়ে দেওয়ার জন্য যে কার্যকর প্রচেষ্টা, সেই প্রচেষ্টাও তার মধ্যে খুব লক্ষ্য করা যায় না। শুধু অধস্তন কর্মচারী, কর্মকর্তা বা কর্মী যারা আছেন, সেই কর্মী বাহিনীর কাজের ক্ষেত্রে পরস্পরের সমন্বয়ের জন্য যেটা দরকার সেই কোঅর্ডিনেশনটুকুই করেন, তার বেশি না। সমন্বয়টুকু করেন, যে তার সঙ্গে তার কাজের যে লিঙ্কেজ তৈরি করে দেওয়ার দরকার, তাকে একটা কাজ দেওয়া হয়েছে, তাকে একটা কাজ দেওয়া হয়েছে, এর মধ্যে লিঙ্কেজ তৈরির জন্য যেটুকু সেটুকুই করেন। এ ধরনের নেতৃত্বকে অনেকে বলেছেন হাল ছাড়া নৌকার মতো, সেখানে নেতৃত্ব খুব একটা ভালো হয় না। এ ধরনের নেতৃত্ব সব জায়গায় কার্যকর হয় না, তবে কোথাও কোথাও হয়। যেখানকার কর্মীরা, কর্মকর্তারা, কর্মচারীরা, অধস্তনরা উচ্চ শিক্ষিত এবং অতিমাত্রায় দায়িত্ব সচেতন, সেখানে এ ধরনের নেতৃত্ব শুধু চলে। সচিবালয় বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে তারা প্রত্যেকে উচ্চ শিক্ষিত এবং উচ্চ দায়িত্ব জ্ঞান সম্পন্ন, দায়িত্ববোধ সম্পন্ন। আমাদের দেশে সাধারণত ক্লাস 1 কর্মকর্তা যারা, তাদের কিন্তু অফিসে প্রতিদিনের হাজিরা, সেই হাজিরাতে স্বাক্ষর করাই না, এটা জানেন? হাজিরা স্বাক্ষর নেই কেন? যুক্তিটা কি? যুক্তিটা কি? কারণ যাদেরকে রিক্রুট করা হয়েছে ক্লাস 1 কর্মকর্তা হিসেবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী যারা, যাদেরকে তার মধ্যে ক্লাস 1 ক্যাটাগরি হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের দায়িত্ব জ্ঞান উচ্চমাত্রায় থাকবে, এটাই তো স্বাভাবিক। সরকার ধরেই নিবে, হতে পারে তার মধ্যে কেউ কেউ দায়িত্ব জ্ঞান সম্পন্ন না হতে পারে, কিন্তু সরকারকে ধরে নেওয়াই উচিত, সেই উচিত অর্থে যে এরা সবাই উচ্চ মাত্রায় দায়িত্ব জ্ঞান সম্পন্ন। সো এদেরকে স্বাক্ষর করে বোঝাতে হবে যে আমি এসেছি, তার দরকার নেই। তার মানে উচ্চ দায়িত্বজ্ঞান সম্পন্ন ব্যক্তির মধ্যেই শুধু কিন্তু মুক্ত নেতৃত্ব দেওয়া যায়, যারা যার যার কাজ তার তার দায়িত্ব মোতাবেক করবেন। দায়িত্বানুভূতি তার মধ্যে আছে, দায়িত্বানুভূতি জাগিয়ে দেওয়ার প্রয়োজন হবে না। ধরেন একটা কলেজে প্রিন্সিপাল, যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, একটা কলেজের প্রিন্সিপালের অধীনে হয়তো 14টা ডিপার্টমেন্ট আছে, একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি, তার অনেকগুলো ফ্যাকাল্টি আছে, সেই ফ্যাকাল্টির কাজগুলো কিন্তু অটো চলছে, তারা প্রত্যেকেই দায়িত্ব জ্ঞান নিয়েই কাজগুলো করছে। ভিসির কাজ শুধু একটু কোঅর্ডিনেট করা, সেখানে কিন্তু ভিসি ওভারঅল কন্ট্রোল ওভার করে কাজ করছে না, কাউকে দায়িত্ব জ্ঞান অনুভূতি জাগাতেও যাচ্ছে না। মাঝে মধ্যে কোঅর্ডিনেশন মিটিং করে 1 মাস 2 মাস পরে, এটা অনেকটা উন্মুক্ত নেতৃত্বের মতো। তবে উন্মুক্ত নেতৃত্বের উদাহরণ হিসেবে আমি যে 2 জায়গায় দেখালাম, সেখানেও যে পুরোপুরি উন্মুক্ত নেতৃত্ব তা না, সেখানেও কিছুটা গণতান্ত্রিক পর্যায়ের কিছু নেতৃত্ব হয়। পুরোপুরি উন্মুক্ত নেতৃত্ব সব জায়গায় আসলে কাজে লাগে না। একেবারে উচ্চ জ্ঞান সম্পন্ন যদি সবাই মনে করেন যে না আমার সবাই খুব ভালো, সবাই উচ্চমাত্রায় দায়িত্ব জ্ঞান সম্পন্ন, সেক্ষেত্রে নেতা এভাবে যেতে পারেন, অধিকাংশ ক্ষেত্রে এটি কার্যকর না। এবার আসেন এই 3 ধরনের নেতৃত্ব কোনটা ভালো? নিশ্চয়ই আপনারা বলবেন গণতান্ত্রিক নেতৃত্ব। তাহলে গণতান্ত্রিক নেতৃত্বের কিছু ভালো দিক আছে, ভালো বৈশিষ্ট্য আছে, তাই না? সেগুলো কি, এটা আমি আপনাদেরকে কাজ দিব। আর স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, এটার ভালো দিক খুব একটা নেই, তাই না? কিন্তু এটাও কোনো কোনো জায়গায় কার্যকর। আমি গণতান্ত্রিক নেতৃত্বের ভালো দিক কী কী, এটা আপনারা করবেন, নিজেরা বের করবেন, আমি কাজ দিব, পেয়ার ওয়ার্ক দিব। তার আগে আপনাদেরকে একটু প্রশ্ন করি যে তার স্বৈরতান্ত্রিক নেতৃত্ব এটা কি কোথাও কার্যকর? কোথাও কি এটার প্রয়োজন আছে না নেই? কোথায় আছে? সেনাবাহিনী। এক্স্যাক্টলি, সুন্দর বলেছেন, সেনাবাহিনী। তার মানে যেখানে উচ্চ মাত্রায় শৃঙ্খলা রক্ষার প্রয়োজন হয়, যেখানে কঠোরভাবে শৃঙ্খলা রক্ষার প্রয়োজন হয়, সেনাবাহিনীতে গণতন্ত্রের কোনো সুযোগ নেই। একজন অর্ডার দিবে আর সবাই, একজন যদি বলে মার্চ অন আর সবাই যদি বলে যে আমরা যাব না, তা হবে? হবে না, তাহলে শৃঙ্খলা নষ্ট হবে। বাহিনীগুলোতে কমান্ড খুব শক্ত রাখতে হবে, সেক্ষেত্রে নেতৃত্ব কিন্তু গণতান্ত্রিক হবে না। গণতান্ত্রিক নেতৃত্ব ছাড়া স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কার্যকর বলেছেন আসাদুজ্জামান, উনি বলেছেন যে সেনাবাহিনীতে, এটা আমরা নিয়েছি। আর কোথায় কার্যকর আপনি সেটা বলেন এবং কেন? স্যার আমি মনে করছি যে ফ্যাক্টরিগুলোতে যেখানে আমাদের প্রোডাকশান হচ্ছে, এ ধরনের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। সেখানে অনেক ক্যাটাগরির আমাদের শ্রমিক থাকে এবং সেখানে অনেক অশিক্ষিত, অর্ধশিক্ষিত এ ধরনের লোকও কাজ করছে।
অনেক কিছু তারা সবসময় যে গণতান্ত্রিক মানসিকতা কি জিনিস সেটা তাদের কাছে তারা বোঝে না, অনেক সময় বুঝে নেই, বোধগম্য নয়, হতে হয়। সেটা ঠিক নয় স্যার, মানে তাদেরকে ঠিক ইনস্ট্রাকশন দিতে হয়। আচ্ছা, ইনস্ট্রাকশন দিতে হয়, এটা ঠিক আছে, কিন্তু আপনি বলছেন যে যাদের মধ্যে দায়িত্ব জ্ঞানের পরিমাণ কম তাদের মধ্যেও এটা দরকার। যেমন আপনি শ্রমিক শ্রেণী বলছেন, তো শ্রমিক শ্রেণীর মধ্যে গণতান্ত্রিক নেতৃত্ব দেওয়া যাবে না তা না, তবে কোনো ফ্যাক্টরি বা কোনো প্রতিষ্ঠান যদি এমন অবস্থায় চলে যায় যেখানে বিশৃঙ্খল অবস্থায় চলে গিয়েছে, সেখানে দায়িত্ব সচেতন না হওয়ার কারণে প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে, এক্ষেত্রে প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য ফর দ্য টাইম বিং কিছু সময়ের জন্যে এই ফ্যাক্টরির প্রধানকে হয়তো স্বৈরাচারী হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে না। মনে রাখবেন, কখনোই স্বৈরতান্ত্রিক নেতৃত্ব দীর্ঘদিন ধরে কার্যকর হবে না। পরিস্থিতির পরে যেখানে কঠোর নিয়ম শৃঙ্খলা রক্ষা করার দরকার, যেখানকার প্রশাসনিক পরিবেশ বিশৃঙ্খল হয়ে গিয়েছে, সেই পরিবেশকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনার জন্যে কিছুদিনের জন্য সাময়িকভাবে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের প্রয়োজন হতে পারে। তবে আমি যেটা আগেই বলেছি যে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কখনোই দীর্ঘদিন কার্যকর হবে না। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের আশু ফলটা ভালো, স্বৈরতান্ত্রিক নেতৃত্বের আশু ফল খুব কাছাকাছি ফলটা ভালো যে হঠাৎ করে স্যার খুব খুব কড়া, যে এবার হেড স্যার আসছেন খুব কড়া, সে কোনো কিছুই বরদাস্ত করে না, সব কিছুই টাইট করছে, এইটা কিন্তু কিছুদিনের জন্য এর ফলটা ভালো, কিন্তু দীর্ঘদিন যদি এই প্রক্রিয়া চলতে থাকে তখন কিন্তু কর্মীদের মধ্যে অধস্তনদের মধ্যে একটা ফেড আপ অবস্থা চলে আসতে পারে, ক্ষোভ বিক্ষোভের জন্ম দিতে পারে। সেই জন্য দীর্ঘদিন এটাকে চালানো যাবে না, আস্তে আস্তে তাকে গণতান্ত্রিক নেতৃত্বে চলে যেতে হবে। ফর দ্য টাইম বিং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য করতে পারে এটা একটা। আর গণতান্ত্রিক নেতৃত্বের কিন্তু আশু ফলটা ভালো না হতে পারে, যে একটা বিশৃঙ্খল অবস্থা গণতান্ত্রিক নেতৃত্ব স্যার তো কিছু বলে না বলে সবাই যার যার মতো কাজ করে, কিন্তু সুদূর প্রসারী ফলটা কিন্তু গণতান্ত্রিক নেতৃত্বেরই ভালো। যখন কর্মীরা বুঝতে শেখে, যখন কর্মীরা বুঝতে পারে যে তাই তো আমার নেতা, আমার ব্যবস্থাপক, আমার স্যার, তিনি তো প্রতিষ্ঠানের জন্যেই আমাদের সবাইকে স্বাধীনতা দিয়েছেন, আমাদের কাজের দায়িত্ব আমাদের, যার যার কাজের দায়িত্ব আমার, কাজের দায়িত্ব আমার, এই অনুভূতি যদি তার মধ্যে এসে যায়, গণতান্ত্রিক নেতৃত্ব তিনিই দিতে পারেন যিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কর্মীদের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে। সেই প্রভাব যখন তার মধ্যে তৈরি হবে তখন নিজের দায়িত্বানুভূতি নিয়েই সে নিজে কাজ করবে, যে না স্যার তো আমাদেরকে তেমন কিছু বলেন না, কিন্তু এই প্রতিষ্ঠানটা আমাদের সকলের, সিদ্ধান্ত একা নেন না, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই, তাই না? এই জন্যে গণতান্ত্রিক নেতৃত্বের সুদূর প্রসারী ফলটা কিন্তু ভালো। ঠিক আছে, তাহলে আমরা এই তিন ধরনের নেতৃত্ব কোথায় কোনটা কার্যকর এটা ক্লিয়ার কিনা, কোথায় স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, কোথায় গণতান্ত্রিক নেতৃত্ব, কোথায় মুক্ত নেতৃত্ব। তো সবচেয়ে ভালো কোন ধরনের নেতৃত্ব? তাহলে এটার পরে আপনাদেরকে একটু কাজ দিব যে গণতান্ত্রিক নেতৃত্ব ভালো কেন। আপনারা জোড়ায় জোড়ায় চিন্তা করে দুজন করে একটু কথা বলতে পারবেন, দুজন করে কথা বলতে পারবেন, দুজন করে কথা বলে প্রত্যেক দুইজন 3টা করে পয়েন্ট লিখবেন যে গণতান্ত্রিক নেতৃত্ব কেন ভালো। হয়েছে? সবার হয়েছে? হ্যাঁ, মিলে যাবে, এটা হতে পারে। ওভারল্যাপিং হলে আমরা সেটা নিব না, আমি ডান পাশ থেকে শুরু করি নাকি? আপনাদের হয়েছে? বিপ্লব বলবেন নাকি? হ্যাঁ, একটা হচ্ছে সকলের কাছে গ্রহণযোগ্যতা পায়। গ্রহণযোগ্যতা, এই ধরনের নেতৃত্বের গ্রহণযোগ্যতা কাদের কাছে? গ্রহণযোগ্যতা কর্মীদের কাছে। জি জি। আর একটা দুটো বলেন আপনি। আরেকটা হচ্ছে ফোর্স করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না। চাপিয়ে দেওয়া হয় না, তাই না? জি, তাদের মধ্যে স্বাধীনতা থাকে। তাহলে আমরা সেভাবে লিখি কর্মীদের কাজের স্বাধীনতা, কর্মীদের কাজের স্বাধীনতা। স্বাধীনতা। আপনি পরের জনকে দিয়ে দেন,
জি বলেন। সবার মত প্রকাশের স্বাধীনতা অর্থাৎ মত রয়েছে। প্রকাশের স্বাধীনতা, এখানে অধস্তনরা কর্মীরা সবাই কি স্বাধীন মত প্রকাশ করতে কাজের পারবে? স্বাধীনতা যেমন থাকে, এখানে কিন্তু মত মত প্রকাশের প্রকাশের স্বাধীনতাও থাকে। এখানে কাউকে তাড়া দেওয়া হয় না যে আপনি কি বলছেন, আমি যতদিন আছি, আমি যতদিন হেডমাস্টার, আমার কথা স্কুল চলবে, আপনি পারলে থাকেন, না পারলে না থাকেন। এটা কি গণতান্ত্রিক নেতার বৈশিষ্ট্য? না, সবার মতামত সবার মতামত রাইট, সবার মতামতের প্রতি শ্রদ্ধা পোষণ করবে। এই ধরনের কথা কিন্তু কোরআন শরীফে বলা আছে যে একজন নেতা তার গুণাগুণ হবে, তিনি সবার মতামত নেবেন। ওয়াশাবিরহুম ফিল আমর, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি পরামর্শ করবেন কার সঙ্গে? সবার সঙ্গে। ধন্যবাদ স্যার। পরের জোড়া, গণতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে কাজের প্রতি এখানে একটা কাজ করার স্বাধীনতা থাকে। স্বাধীনতা থাকলে এখানে কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। রাইট, অর্থাৎ যেহেতু কাজের স্বাধীনতা আছে, সেহেতু কর্মীদের মধ্যে কাজের আগ্রহ বৃদ্ধি পায়। কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। কারণ আমার দায়িত্ব নিয়ে আমি কাজ করছি, এটাকে নিজের কাজ মনে করে, তাই না? সেই জন্য হ্যাঁ বলেন। সহযোগিতামূলক মনোভাব। পরের জোড়াকে দেন। বিশৃঙ্খলা বা ক্ষোভের সৃষ্টি হয় না। ক্ষোভের সৃষ্টি হয় না, না? আর দীর্ঘমেয়াদী স্থায়িত্ব লাভ করে। নেতৃত্ব দীর্ঘমেয়াদী হয়। দীর্ঘমেয়াদীটা কি? আমি সংক্ষেপে লিখলাম, নেতৃত্ব দীর্ঘমেয়াদী হয়, তার মানে তার চেয়ার নিয়ে টানাটানি কম করে মানুষ, নাকি? হ্যাঁ, চেয়ার নিয়ে টানাটানি হয় না, তাকে সবাই মেনে নেয়। আনুগত্যটা দীর্ঘস্থায়ী হয়। আচ্ছা, ঠিক আছে, আনুগত্য, তাহলে আমরা লিখি আনুগত্য দীর্ঘমেয়াদী হয়। তারপরের জোড়াকে দেন। সামাজিকরণ তৈরি হয়। সামাজিকীকরণ আমরা বলি, এটাকে আন্তঃব্যক্তিক যোগাযোগটা বাড়ে, ইন্টারপার্সোনাল যে যোগাযোগ, আন্তঃব্যক্তিক যোগাযোগ। পরের জোড়া সে সঠিক নেতৃত্বকে মূল্যায়ন করা যায়, মূল্যায়ন করার সুযোগ থাকে। যেহেতু নেতা গণতান্ত্রিক, তিনি কিন্তু কাজের পর্যালোচনার একটা সুযোগও দেন, তার মানে নেতার কাজের মূল্যায়ন করা যায়, সম্ভব হয়। রাইট, তাহলে আমরা লিখতে পারি নেতার কাজের মূল্যায়ন শুধু না বলে নেতার কাজের এবং প্রতিষ্ঠানের কাজ, দুটোই আমরা এখানে নিলাম। প্রতিষ্ঠানের আমি যা করেছি এটা আমার জুরিসডিকশনের মধ্যে, এরকম নেতা অনেকে বলেন না? হ্যাঁ, সেখানে কাজের কোনো পর্যালোচনার সুযোগ আছে? যে আমি কি করলাম এটা কি আপনাকে বলতে হবে? এটা গণতান্ত্রিক নেতার বৈশিষ্ট্য না। গণতান্ত্রিক নেতা হলে তিনি যে কাজ প্রতিষ্ঠানে হবে সেটার ভালো মন্দ, সবল দুর্বল, এর দিকগুলো পর্যালোচনা করা হবে এবং ভবিষ্যতের করণীয় কাজের ক্ষেত্রে এই কাজের অভিজ্ঞতা থেকে যে ফিডব্যাক, সেই ফিডব্যাক থেকে কিন্তু পরবর্তী কাজের পরিকল্পনাটা সহজ হয়। হ্যাঁ, আপনি আরেকটা বলবেন? আচ্ছা বলেন। গণতান্ত্রিক উপায়ে কোনো ডিসিশন নিলে সেটা সমালোচনার সম্মুখীন কম হয়। এক্স্যাক্টলি রাইট। গণতান্ত্রিক নেতা সিদ্ধান্ত নেন সবাইকে নিয়ে, তাই না? সিদ্ধান্ত যেহেতু সবাইকে মিলে নেন, সবার কাছ থেকে পরামর্শের ভিত্তিতে, সবার কাছ থেকে নেওয়া পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্তে যান, সেটা তার সমালোচনার সম্মুখীন কম হয়। রাইট, সমালোচনা কম হয়, কারণ এটা সিদ্ধান্তটা গণতান্ত্রিক ভিত্তিতে নেওয়া হয়েছে, সবার পরামর্শে নেওয়া হয়েছে। তখন তো সবাই মনে করবে এটা তো আমারই সিদ্ধান্ত ছিল, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম, ভুল হয়েছে, এটা আমাদের সবারই ভুল। এই ভুলের জন্যে আমরা হয়তো দুঃখ প্রকাশ করতে পারি, আমরা আত্মসমালোচনা করতে পারি, আমরা স্রষ্টার কাছে ক্ষমা চাইতেও পারি যে আমাদের কাজের ভুলের কিন্তু তুমি ক্ষমা করো, কিন্তু কেউ তো কাউকে দোষ দিবে না যে না ওর জন্য হয়েছে, সবার সিদ্ধান্ত। জি, এবার আপনি বলেন পরের জোড়া। গণতান্ত্রিক নেতৃত্ব বজায় থাকলে কর্মীদের পরবর্তীতে নেতা হওয়ার সুযোগ তৈরি হয়। এক্স্যাক্টলি, নেতা হওয়ার সুযোগ থাকে, এটা একটা খুব বড় একটা কথা। কর্মীদেরা যদি নেতা না হয়, অনেকে এরকম কথা বলে না যে এই স্যার খুব ভালো স্যার ছিল, হেড স্যার, এই স্যার চলে যাওয়ার পরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্কুলটা শেষ হয়ে গেল, বলে এরকম কথা কেউ? তার মানে স্যার সঠিক নেতৃত্ব দেননি। এক্স্যাক্টলি, নেতা যিনি, তিনি পরবর্তী নেতা তৈরি করবেন, নেতা তৈরি হয়ে যাবে, তার কাজ যেহেতু গণতান্ত্রিক, সেই তার কাজের মধ্যে দিয়ে সবাই কাজ শিখে যাবে এবং তার মধ্যে দিয়ে নেতা তৈরি হওয়ার একটা প্রক্রিয়া চালু থাকে। যেন গণতান্ত্রিক নেতৃত্বে থাকলে তাহলে বিষয়টা কী হলো যে পরবর্তী নেতৃত্ব তৈরির পথ সুগম হয়, পরবর্তী নেতৃত্ব
তৈরি। আচ্ছা, ঠিক আছে। নেতৃত্ব গণতান্ত্রিকভাবে দেওয়ার কারণে কাজকর্ম সবাই সবার কাছ থেকে শিখতে পারে, এটা। আর ভুল হলেও সেটা সবার ভুল হিসেবে নিজে ধরে নেয় যে আমাদেরই ভুল, আমাদেরই সাফল্য। কেউ বলতে পারে না এক্ষেত্রে যে আমি তো বলছিলাম, স্যার তো কারো কথা শোনে না, আমি তো বলছিলাম, এটা বলার সুযোগ আর থাকে না। সবার পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরের জোড়া, গণতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক অথবা কর্মী তার অধিকার, দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে পারে। দায়িত্ব সচেতন হয়। জি স্যার। হ্যাঁ, অর্থাৎ এটা আমার দায়িত্ব, আমারই করতে হবে, এই মনোভাব তো নেতাই জাগিয়ে দেন। অর্থাৎ কর্মীরা দায়িত্ব সচেতন হয়, তাই না? সচেতন হয়, কর্মীরা দায়িত্ব সচেতন হয়। তারপরের জোড়া, কর্মীদের কাছ থেকে বেশি পরিমাণ কাজ আদায় করা সম্ভব। বেশি কাজ, আচ্ছা, কাজের গতি। জি স্যার, কারণ কাজের গতি ভালো থাকে, কর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ত থাকে, যার কারণে কাজের এফর্টটা বেশি আসে। স্বতঃস্ফূর্ততা ও গতি, হ্যাঁ। কাজে গতি থাকে। আরেকটা, জি স্যার, অধিক সংখ্যক কর্মী নিয়ন্ত্রণ করা সম্ভব। অধিক সংখ্যক কর্মী নিয়ন্ত্রণ, এটা কিভাবে ব্যাখ্যা করেন? কারণ সকলের মতামতের ভিত্তিতে যেহেতু নেতা নির্বাচিত হয়, সেহেতু সকলের নেতার প্রতি সকলের পজিটিভ মানসিকতা থাকে, যার কারণে অধিক সংখ্যক কর্মী নিয়ন্ত্রণ করা সম্ভব। জি স্যার, তারা কখনো বিশৃঙ্খল হয়ে যায় না, তারা কখনো বিদ্রোহ করার সুযোগ কম হয়, তৈরি হয়। অর্থাৎ যার যার দায়িত্ব নিয়ে শেষে কাজ করলে অনেকেই এই কাজ করে যাচ্ছে, কিন্তু নেতার শ্রম কম দিতে হয়, তাই না? নেতা কর্মীদের নিয়ন্ত্রণে তার শ্রম কম দিতে হয়, অধিক সংখ্যক কর্মীর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। অর্থাৎ নিয়ন্ত্রণে নেতার শ্রম কম হয়। হ্যাঁ, নিয়ন্ত্রণের জন্য কর্মীদের নিয়ন্ত্রণে কর্মীদের নিয়ন্ত্রণে নেতার শ্রম কম হয়। তারপরে আর আছে পরের জোড়াকে দেন। শ্রম বিভাজন সঠিক হয়। শ্রম বিভাজন, কাজটা সঠিকভাবে ভাগ হয়, যেহেতু আলোচনা করি, মিটিংয়ে আলোচনা হয়, আলোচনা হয়ে যে কাজে যতটুকু পারবে, যিনি পারদর্শী তাকে সেই কাজের দায়িত্বই দেওয়া হয়। অর্থাৎ রাইট ম্যান ইন রাইট প্লেস, এটা করার যে প্রক্রিয়া, এটা ভালো হয়। কারণ সবাই মিলে তখন বলা হয় এই কাজটা কে ভালো পারে। আর নেতা যদি একাই বসে চাপিয়ে দেন, শুধু অর্ডার দিয়ে আপনি এটা করেন, আপনি এটা করেন, তাহলে কিন্তু ওই কাজের যোগ্যতা নিরূপণ করাটা, যোগ্যতা অ্যাসেস করাটা, যোগ্যতা মূল্যায়ন করাটা কিন্তু কঠিন হয়। শ্রম বিভাজন সহজ হয়, শ্রম বিভাজন, সঠিক শ্রম বিভাজন। আচ্ছা, গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া পরিলক্ষিত হয়, অর্থাৎ একজনের হাতে ক্ষমতা কক্ষিগত থাকে না, ডিসেন্ট্রালাইজ করা। হ্যাঁ, অর্থাৎ পাওয়ার কিছু ডিসেন্ট্রালাইজ না করলে কিন্তু কাজ করতে পারে না মানুষ। জি স্যার। ওই দায়িত্বহীন কর্তৃত্ব আর কর্তৃত্বহীন দায়িত্ব, দুটি কিন্তু অর্থহীন। জি স্যার। আপনি যাকে কোনো দায়িত্ব দিবেন তাকে কিছুটা কর্তৃত্ব দিতে হবে। দায়িত্বহীন কর্তৃত্ব এটা যেমন তাকে স্বৈরাচারী করে তোলে, আবার কর্তৃত্বহীন দায়িত্বকে কিন্তু অনেকটা কলুর বলদ বলি আমরা, নাকি? সেটাও করা যাবে না, যায় না। তাহলে পয়েন্টটা কি নিতে পারি আমরা? ক্ষমতা ডিসেন্ট্রালাইজ করে দেওয়া, একজনের হাতে থাকে না, অর্থাৎ ক্ষমতা একজনের হাতে কক্ষিগত থাকে না, অর্থাৎ বা ক্ষমতার সুষম বন্টনও বলতে পারি আমরা। ক্ষমতার বন্টন, ক্ষমতার বন্টন, আমরা পাওয়ার ভাগ করে দিই। জি স্যার। যে সে তার এই কাজটা করার জন্য আমি আপনাকে অধিকার দিলে, আচ্ছা আপনি পারেন যেটা করেন। আপনি যদি বারবার শুধু বলতে থাকেন, স্যার এই করছি, স্যার এই ফুলের দাম তো পাওয়া যাচ্ছে না, ওই কী বলে, ওই রজনীগন্ধা পাওয়া যাচ্ছে না, এটা তো গোলাপ পাওয়া যাচ্ছে, কোনটা নিব? আবার যদি ফোন করা হয় যে স্যার গোলাপ পাওয়া যাচ্ছে কিন্তু বড়গুলো পাওয়া যাচ্ছে না, আবার ফোন করে স্যার এই গোলাপগুলো একটু শুকনা, আবার ফোন করে স্যার রজনীগন্ধা এটা তো একটু ছোট লম্বা না। তো এরকম বারবার যদি আপনাকে ফোন করে জিজ্ঞেস করতে হয়, তাহলে যে টিচারকে বা যে কর্মীকে ওটা কিনতে পাঠিয়েছেন সে কি স্বাধীনভাবে কাজ করতে পারবে? না, এটা তার দায়িত্ব, তাকে দায়িত্ব দিয়েছি এই অনুষ্ঠানে আপনাকে 500 রজনীগন্ধা কিনতে হবে। রজনীগন্ধা ইন কেস কোনো কারণে যদি বাজারে নাও পায়, তার বিকল্প কি হতে পারে, তার বিকল্প সেটাও দায়িত্ব তার। এই অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে, এই দায়িত্বটা তার, এইটুকু ক্ষমতা তাকে দিতে হবে। সমতা, রাইট।
কর্তৃত্ব এবং দায়িত্বের যে সমতা, এই ভারসাম্য না থাকলে কিন্তু ওই কলুর বলদের মতো যেমন দায়িত্ব পালন করা যায় না, আবার যদি দায়িত্ব কিছুই নেই, শুধু আমার ক্ষমতা আছে, কর্তৃত্ব, সেক্ষেত্রে কিন্তু আবার ঘটনাটা অন্যরকম হয়ে যায়। 5 জনের 5 heads আর বেটার দ্যান 1। 5 জনের মাথা থেকে যে পরামর্শটা আছে সেটা কিন্তু একজনের চেয়ে ভালো। এই জন্যে গণতান্ত্রিক নেতা যিনি হবেন তাকে সব সময় সকলের পরামর্শের ভিত্তিতে কাজ করতে হয়, সকলকে নিয়ে কাজ করতে হয়, সকলের প্রতি সদয় থাকতে হয়, হ্যাঁ, সকলের প্রতি মানসিকতা সদয় থাকতে হয়। আমি কোরআন শরীফ থেকে একটি অংশ কোট করেছিলাম, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। এটা আল্লাহর রহমত যে তোমার দিলকে নরম করে দিয়েছেন। অলাউ কুনতা ফাজ্জান গলিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। যদি তুমি কঠোর স্বভাবের হতে তাহলে দেখতে পেতে দলে দলে তোমার থেকে লোক দূরে চলে যাচ্ছে। স্বৈরাচারী নেতৃত্বের কাছে কিন্তু মানুষ থাকতে চায় না। এই জন্য একটা কথা উঠেছে যে ঘোড়ার পিছে আর বসের সামনে থাকতে হয় না, আছে না? সেই বস স্বৈরাচারী বস। গণতান্ত্রিক নেতৃত্ব যদি আপনি দিতে পারেন, আপনার কাছে মানুষ আসবে, আপনার কর্মীরা আসতে স্বচ্ছন্দ বোধ করবে যে না, স্যারের কাছে আর কোনো কথা আছে কিনা একটু শুনি, বা যে কোনো ব্যাপারে আপনার সঙ্গে পরামর্শ করতে যাবে যে স্যার এটা কী করে করব, বা নিজে কোনো কাজ করে স্বচ্ছন্দে বলবে স্যার আমি তো এটা করেছি। এই যে খোলা মন নিয়ে তার কাছে যাওয়া, এটা করতে পারবে। এই আয়াতেরই পরের অংশ বলছে যে অতএব তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ফাফু আনহুম আস্তাগফির লাহুম। তাদের যে কোনো ভুল ত্রুটি হতে পারে, কিন্তু সেটা নিয়ে শাস্তি দিয়ে, ভয় দেখিয়ে, তাড়া দিয়ে এরকম একটা আচরণ তাদের সঙ্গে না করে কি করবে, তুমি তাদেরকে ক্ষমা করো। অনেক ক্ষেত্রে ক্ষমা করা উচিত। আস্তাগফির লাহুম, এবং তাদের জন্য ক্ষমা চাও। শুধু ক্ষমা করলেই হবে না, ভুলটা তাদের, কিন্তু তুমি তাদের হয়ে ক্ষমা চাও। ওয়াশাবিরহুম ফিল আমর, এবং যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের কাছে পরামর্শ নাও। ফাইজা জামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যদি তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলো, যদি সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়ে যায়, সেক্ষেত্রে দৃঢ় থাকো, আল্লাহর পরে ভরসা করো। এখানে নেতার অনেকগুলো গুণের কথা আসছে, তাই না? একজন ভালো ব্যবস্থাপক যার মধ্যে নেতৃত্বের গুণ থাকতে হয়, এগুলো আছে। গণতান্ত্রিক নেতৃত্বের গুণ এগুলো। তাহলে আমরা গণতান্ত্রিক নেতৃত্বের সুবিধা অনেকগুলো জানলাম। তাহলে আমরা যদি নেতা হই তাহলে কি করব? গণতান্ত্রিক নেতৃত্বে যাব না স্বৈরাচারী নাকি? এটা একটা প্রশ্ন যে কোন ধরনের নেতৃত্বে যাব। সবাই বলছেন গণতান্ত্রিক, কিন্তু না, কি করতে হবে? পরিস্থিতি, সিচুয়েশন, তাই না? এই জন্যেই কেউ বলছেন যে এই 3 ধরনের নেতৃত্ব ঠিক আছে, আমরা অধিকাংশ সময় গণতান্ত্রিক নেতৃত্বেই থাকব, গণতান্ত্রিক নেতৃত্বই দীর্ঘস্থায়ী হবে। কিন্তু এই সব নেতৃত্বের পরে আরেক ধরনের নেতৃত্ব আছে, সেটা হচ্ছে সিচুয়েশনাল অর কন্টিনজেন্সি থিওরি অফ লিডারশিপ। এর বাংলা কি? প্রেক্ষিত নির্ভর তত্ত্ব। লিখে নেন। আমরা তাহলে কি পেলাম? সিচুয়েশনাল বা কন্টিনজেন্সি থিওরি, নেতৃত্বের প্রেক্ষিত নির্ভর তত্ত্ব। আমরা যে 3টা ধরন আমরা জেনেছি, ডগলাস ম্যাকগ্রেগরের তত্ত্বের থেকে যে 3টা ধরন এসেছে, সবাই প্রায় এটা মেনেছেন, কিন্তু কোনটা আমি প্রয়োগ করব, সেটার ক্ষেত্রে আমাকে প্রেক্ষিত বিবেচনা করতে হবে। ওই যে বললাম, চরম বিশৃঙ্খল অবস্থায় এসে দেখলেন আপনি একটা প্রতিষ্ঠান, সেখানে এসেই আপনি গণতান্ত্রিক নেতৃত্ব শুরু করবেন। কর্মীদের মন মানসিকতা আগের জনকে দেখে বিশৃঙ্খল। এখন সাময়িকভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছুদিনের জন্য হলেও আপনাকে স্বৈরাচারী অ্যাটিটিউড শো করতে হবে। শৃঙ্খলিত যখন হয়ে যাবে, তখন আপনাকে গণতান্ত্রিক নেতৃত্বে চলে আসতে হবে। গ্রামে একটা কথা আছে যে কামলার বুদ্ধি খেতে গেলে, ক্ষেত বোঝেন তো, কৃষাণের বুদ্ধি খেতে গেলে, অর্থাৎ কৃষাণ যদি খেতে না যায় তাহলে ক্ষেতটা কেমনভাবে আছে, কেমনভাবে কি করতে হবে, ওখানে না গেলে বাড়ি বসে বুদ্ধি আটতে পারে না। কথাটা তাই, যে আপনি যে খেতে যাচ্ছেন সেই ক্ষেতটা কেমন আছে সেটা দেখেই কিন্তু ইউ হ্যাভ টু ডিসাইড যে কোন ধরনের নেতৃত্বে আপনাকে যেতে হবে। এটাকেই বলে নেতৃত্বের সিচুয়েশনাল বা প্রেক্ষিত নির্ভর তত্ত্ব। এখন কথা হচ্ছে, তাহলে সিচুয়েশন বিবেচনা করব আমি কি দিয়ে? সিচুয়েশনটাকে আমি বিবেচনা করব, তার কিছু বিষয় আছে না? কোন কোন বিষয়ের উপরে আমি সিচুয়েশন বিবেচনা করব, কোন কোন দিক দেখে আমি সিচুয়েশন প্রেক্ষিত বিবেচনা করব। প্রেক্ষিত নির্ভর তত্ত্ব আমি মানব, কিন্তু কি কি দেখে আমি প্রেক্ষিতটা বিবেচনা করব, যে এই প্রেক্ষিতটা এমন,
এই প্রেক্ষিতে আমাকে গণতান্ত্রিক নেতৃত্বে যেতে হবে, বা এই প্রেক্ষিতে আমাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্বে যেতে হবে, তাহলে সে প্রেক্ষিত বিবেচনা করব কি দিয়ে, সেটা আসে। সেটা আমরা দেখি। ফ্লেডলার নামে একজন, তিনি বলেছেন যে নেতৃত্ব প্রেক্ষিত বিবেচনার মাত্রা হচ্ছে তিনটা ডাইমেনশনে আমাকে প্রেক্ষিত বিবেচনা করতে হবে। সেই তিনটা কি কি? প্রথমটা হচ্ছে নেতা কর্মী সম্পর্ক। নেতা আর কর্মীদের মধ্যে সম্পর্ক কেমন, সম্পর্কটা ভালো, খুব ভালো, না মোটামুটি, নাকি বৈরী সম্পর্ক, এই সম্পর্ক বিবেচনা করেও কিন্তু আপনাকে নেতৃত্ব দিতে হবে। যে সম্পর্ক ভালো হলে মোটামুটি আমি যা শুনি, আমি যা বলি সবাই শুনে, আমার পরে সবার আনুগত্য আছে, আমার পরে সবার আস্থা আছে। হ্যাঁ, আস্থা থাকলে কিন্তু তখন তার কথা মানুষ এমনি শোনে। ওই যে বললাম আগের থেকে তৈরি হয়ে থাকে। আপনি একজন সহকারী শিক্ষক যখন ছিলেন, তারপরে আপনি হেড টিচার হচ্ছেন, কিন্তু হেড টিচার হওয়ার আগেই কিন্তু অন্য শিক্ষকরা আপনাকে অনেকটা নেতৃত্বের আসনে বসিয়ে আপনাকে মানতে শুরু করে। অর্থাৎ আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যে গুণের কারণে অন্যরা শোনে। এই অবস্থায় যদি আপনি চেয়ারেও বসেন, তখন কিন্তু স্বাভাবিকভাবেই আপনি গণতান্ত্রিক নেতৃত্ব শুরু করতে পারেন। যারা আমার কথায় আমার পরে সবার আস্থা আছে, সবার পরে আস্থা আছে, সবাইকে আমিও শ্রদ্ধা করি, তারাও আমাকে শ্রদ্ধা করে। তারপর হচ্ছে কর্মকাঠামো। ওই যে বললাম যে বাহিনীর কর্মকাঠামো একরকম, সব জায়গার কর্মকাঠামো তো একরকম না। কাজের স্ট্রাকচার বিবেচনা করে, কাজের ধরনগুলো বিবেচনা করেও কিন্তু আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এখানে কোন ধরনের নেতৃত্ব দিব। আর 3 নম্বর হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ খুব, নেতার পদজনিত ক্ষমতা। এটা বিবেচনা করতে হবে যে আমি একজন নেতা, আমার পদে আমার ক্ষমতা কতটুকু, ক্ষমতার বাইরে আমি সিদ্ধান্ত দেই। বিশৃঙ্খল হয়ে গিয়েছে প্রতিষ্ঠান, কিন্তু সেই বিশৃঙ্খল পরিস্থিতিতে আমি এমন কথা বলি, এমন সিদ্ধান্ত নেই যেটা আমার ক্ষমতার আয়ত্তের বাইরে। এই 3টা প্রেক্ষিত, 3টা মাত্রা বিবেচনা করে আমাকে নেতৃত্ব দিতে হবে। তাহলে আমরা আজকে এ পর্যন্ত যেটুকু জানলাম, তার মধ্যে কি কি আছে? প্রথম আছে নেতৃত্ব কি, আমরা সেটা জেনেছি। তারপর আমরা কি জেনেছি? নেতৃত্বের উৎস কয়টা। তারপর আমরা জেনেছি নেতৃত্বের বিভিন্ন থিওরি, তত্ত্ব, ট্রেড থিওরি এবং ধরন সম্পর্কিত থিওরি। তারপর জেনেছি ধরন সম্পর্কিত থিওরিতে ব্লেক এবং মোর্টনের মতে নেতৃত্ব কত ধরনের হতে পারে। সেখানে আমরা 5 ধরনের নেতৃত্ব পেয়েছি। একটা হচ্ছে ইম্পোভারিস্ট স্টাইল, আরেকটা হচ্ছে ক্লাব স্টাইল, টাস্ক স্টাইল, টিম স্টাইল এবং মিডল অফ দ্য রোড স্টাইল। ওকে, তারপরে আমরা জেনেছি ডগলাস ম্যাকগ্রেগরের নেতৃত্বের ধরন সম্পর্কিত 2টি তত্ত্ব, থিওরি এক্স, থিওরি ওয়াই। এই 2টি তত্ত্বের উপর ভিত্তি করে আমরা জেনেছি নেতৃত্ব 3 ধরনের: স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব এবং মুক্ত নেতৃত্ব। এই 3টা নেতৃত্বের মধ্যে আমরা মনে করেছি যে গণতান্ত্রিক নেতৃত্বই অপেক্ষাকৃত ভালো নেতৃত্ব, এবং সুদূর প্রসারী কল্যাণের দিকে যদি আমরা তাকাই কোনো প্রতিষ্ঠানের প্রধানের ক্ষেত্রে অথবা নেতার ক্ষেত্রে, তাহলে আমরা গণতান্ত্রিক নেতৃত্বেই যাব। তারপরে আমরা গণতান্ত্রিক নেতৃত্বের অনেকগুলো সুবিধা বের করে এনেছি, এবং সবশেষে আমরা বলেছি যে প্রেক্ষিত নির্ভর নেতৃত্বই হচ্ছে সবচেয়ে ভালো নেতৃত্ব। কোন সিচুয়েশনে আমাকে কী ধরনের নেতৃত্ব দিতে হবে এটা বলে দিবে অবস্থা, সিচুয়েশন। এই সিচুয়েশন বুঝে আমি নেতৃত্ব দিব। এটা আমরা বলেছি সিচুয়েশন বিবেচনা করার আবার মাত্রা 3টা। কি কি? নেতাকর্মী সম্পর্ক, কর্মকাঠামো এবং পদজনিত ক্ষমতা। এটা বিবেচনা করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন ধরনের নেতৃত্ব দিব। এর মাঝখানে আমরা একটা কথা বলেছিলাম, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে একজন নেতা এবং প্রতিষ্ঠান প্রধানের মধ্যে পার্থক্য কী। আমরা কিছুটা পার্থক্য সেখানে দেখেছি। তারপরও আমরা বলেছিলাম যে পার্থক্য থাকলেও একজন প্রতিষ্ঠান প্রধানের মধ্যে নেতৃত্বের গুণ যত বেশি থাকবে, তত তিনি প্রতিষ্ঠানকে ভালো চালাতে। এছাড়াও সব শেষে আমি যেটা বলবো, আর এক ধরনের নেতৃত্ব আছে, সেটাকে আমরা বলি ক্যারিজমেটিক নেতৃত্ব। সেটা এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে পাওয়া যায় না, বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় না, বিভিন্ন সমাজে পাওয়া যায় না, সবসময় সব জায়গায় পাওয়া যায় না। সেটা যুগে যুগে বছরে বছরেও এ ধরনের নেতৃত্ব আসে না, শতাব্দীতে হয়তো একজন আসে। এ ধরনের নেতৃত্ব হচ্ছে এমন এক ধরনের নেতৃত্ব যার মধ্যে একটি
সবাইকে আকর্ষণ করার মতো একটা ক্ষমতা থাকে। তার কাজে, তার কর্মে, তার আচরণে, তার চলাফেরায়, ওঠা বসায় সব কিছুর মধ্যে এমন একটি ক্যারিজমা থাকবে যাতে সবাই আকৃষ্ট হয়ে সে যা বলে তাই শোনে। সে কিছু ইঙ্গিত করলে সেই ইঙ্গিতে সাড়া দিয়ে মানুষ এগিয়ে আসে। ওই সেই নজরুলের ভাষায় আমরা যে আশা করে আছি কখন সেই মহাসেনানী আসবে যার ইঙ্গিতে আমাদের মতো শতকোটি সৈনিক বন্যিমুখ পতঙ্গের মতো হাজির হাজির বলে তার ছত্র দলে গিয়ে হাজির হবে। এরকম একটি নেতৃত্ব, হ্যাঁ, সেই নেতৃত্বই হচ্ছে ক্যারিজমেটিক নেতৃত্ব। নজরুল বলেছেন, হে আমার প্রয়ঙ্কর মহাসেনানী, তোমায় আমি দেখিনি কিন্তু তোমার আদেশ আমি শুনেছি। অর্থাৎ না দেখেও তার আদেশ মান্য করে, তার কথা শুনেই। এরকম একটি নেতৃত্ব, এটাকে বলি আমরা ক্যারিজমেটিক নেতৃত্ব। এটা যুগে যুগে জন্মায় না, এটা শতাব্দীতে এখন সমাজের বিভিন্ন সময়ে সংস্কারের জন্য যারা আসে তাদের মধ্যে এই ধরনের নেতৃত্ব আছে। তাদের নাম বলে উদাহরণ আর আমি দিলাম না, তবে এই ধরনের নেতৃত্ব হচ্ছে ক্যারিজমেটিক নেতৃত্ব। তো আজকে আমরা মোটামুটি নেতৃত্ব সম্পর্কিত এবং নেতৃত্বের ধরন এবং নেতৃত্বের প্রয়োগ নিয়ে, কোন ধরনের নেতৃত্ব আমি কোথায় প্রয়োগ করব, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো এ ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আছে কারো কাছে কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই। স্যার, আজকের ক্লাসটা আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা সকল শিক্ষার্থী আমরা যারা রয়েছি এই ক্লাসটা স্বতঃস্ফূর্তভাবে হয়েছে, তাই আমার মনে হয় সবাই মিলে ক্লাসটা হয়েছে, সবার মতামত দিতে পেরেছি, এই কারণে আসলে প্রশ্ন হয়নি আর কি। তার মানে গণতান্ত্রিক যে উপায় এটা অনুসরণ হয়েছে, তার একটা সুবিধা আমরা এখানেও পেয়ে গেলাম। জি স্যার। তো নেতৃত্বের ধরন এবং এর প্রয়োগ কৌশল, এ বিষয়ে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। তো আমরা পরবর্তী সেশনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা আমাকে সহযোগিতা করেছেন, যারা স্টুডিওতে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর সিটিভির সকল দর্শককে ধন্যবাদ। দেখা হবে আবার এমনি কোনো সেশনে, পরবর্তী সেশনে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।